তোমাদের অফ টেক্সট রিডিং স্কিলের জন্য যে কয়টা কবিতা আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কবিতা এটা সনেট 18, অথবা এটার একটা অল্টারনেটিভ টাইটেল আছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। দিস পোয়েম ওয়াজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। যেহেতু এটা সনেট 14 লাইনের একটা কবিতা, খুব সহজ একটা কবিতা। তো দেখো আমরা খুব জলদি এই কবিতাটা একটু পড়ার চেষ্টা করি। কবি এখানে বলছেন যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এখানে আমাদেরকে বুঝতে হবে যে কবি কিন্তু এখানে একটা শীতপ্রধান দেশের নাগরিক, তাই না? তো আমরা আমাদের কাছে গরম যেরকম পার্সোনালি আমি গরম পছন্দ করি না, কিন্তু যারা শীতপ্রধান দেশে থাকে তাদের কাছে কিন্তু এই সামার সিজনটা কিন্তু খুব পছন্দের একটা সিজন। হ্যাঁ, যে উষ্ণ একটা পরিবেশ থাকে চারদিকে। তো কবি তার একজন বন্ধু আছে, সে বন্ধুকে এখন সে বলছে যে তুমি যে এত সুন্দর, তোমার মধ্যে যে এত গুণাবলী আছে, হ্যাঁ, অল ইয়োর বিউটিফুল ক্যারেক্টারিস্টিক্স, তুমি যে এত বিউটিফুল, তো আমি কি তোমাকে একটা সামার ডের সাথে তুলনা করতে পারি? আমি কি তোমাকে একটা সামার ডের সাথে তুলনা করতে পারি? সে বলছে দ্য পয়েট আস্কস ওয়েদার হি শুড কম্পেয়ার হিজ বিলাভেড টু এ বিউটিফুল সামার্স ডে। এখানে কিছু তোমার হচ্ছে ক্রিটিকদের কিছু দ্বিমত আছে যে এখানে দি এটা তার বন্ধু নাকি তার বিলাভেড। হ্যাঁ, দুটার মধ্যে যে কোনো একটা হতে পারে। তো সে বলছে কি আমি কি তোমাকে ওই সামার ডের সাথে তুলনা করব? তারপরে আবার তার মন চেঞ্জ হয়ে যায়, সে বলছে আচ্ছা, তারপর আবার সে বলছে দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। সে বলছে যে না, আমি তোমার সাথে সামার ডে, এখন আবার তার মন পরিবর্তন হয়ে গেছে। সে বলছে যে না, আমি তোমার সাথে দাউ আর্ট মানে তোমার সৌন্দর্য আমি সামার ডের সাথে তুলনা করব না, কারণ তোমার সৌন্দর্য দাউ আর্ট, তোমার সৌন্দর্য, তোমার ক্যারেক্টারিস্টিক্স মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। ইউ আর মোর বিউটিফুল অ্যান্ড ইউ আর মোর জেন্টল। ইউ আর মোর জেন্টল। টেম্পারেট মানে হচ্ছে কাম, মডারেট, জেন্টল দেন সামার ডে। কারণ সামার ডের কিছু কিছু খারাপ দিক আছে, কিছু কিছু এর মধ্যেও কিছু কিছু ল্যাক অফ ক্যারেক্টারিস্টিক্স আছে। সেগুলা কি কি দেখো। সে এরপর বলছে যে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। ডার্লিং বার্ডস অফ মে মানে মে মাসে কিছু ফুলের কুঁড়ি হয়, বুঝছো? ফুলের কুঁড়ি হয়, মনে করো কোনো নতুন ফুলের কুঁড়ি অথবা আমের মুকুল, এগুলা হতে পারে, কোনো মুকুল ধরে। কিন্তু আমরা জানি গ্রীষ্মকালে কি হয়, গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড় হয় না? গ্রীষ্মকালে তো ঝড় হয়। সে বলছে যে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, যে মুকুলগুলো আছে মে মাসে, যে ছোট ছোট মুকুল আছে, এগুলাকে তুমি হচ্ছে ফেলায় দাও ঝড়ের কারণে, এগুলো ভেঙে পড়ে যায়। স্ট্রং উইন্ডস রাফ, হ্যাঁ, often shake the beautiful young flowers দ্যাট ব্লুম ইন মে। মে মাসে যেই নতুন নতুন যে ফুলগুলা ফোটে অথবা ফুলের যে মুকুলগুলা ফোটে, ঝড়ের কারণে এগুলো পড়ে যায়। অ্যান্ড সামার্স লিস হ্যাথ অল টু শর্ট এ ডেট। এবং সে বলছে যে সামার তো খুব অল্প সময়ের জন্য তো আসে, হ্যাঁ, খুব অল্প সময়ের জন্য আসে এবং এটা আবার চলেও যায়। দেখো, দ্য সামার লাস্ট অনলি ফর এ শর্ট টাইম, অল্প সময়ের জন্য সামার আছে। দ্য ওয়ার্ড লিস, লিস মানে হচ্ছে টেম্পোরারি ওনারশিপ অর লিমিটেড পিরিয়ড, মিনস সামার ডেজ নট স্টে ফরএভার। সে বলছে যে তুমি তোমার যে এখন একটা ফরএভার ক্যারেক্টারিস্টিক্স আছে, তুমি তো কখনো মৃত্যু হবে, মৃত্যু তোমাকে কখনো নিজের ছায়াতে নিতে পারবে না। কেন নিতে পারবে না আমরা পরে আসতেছি, যে মৃত্যু তোমাকে কখনো নিজের ছায়ায় নিতে পারবে না। তো কাজেই তুমি সামারের চেয়ে অনেক বেশি সুন্দর, সামারের চেয়ে অনেক বেশি টেম্পারেট। হ্যাঁ, সামটাইমস, আবার এখানে সামারের কি কি আবার ব্যাড ক্যারেক্টারিস্টিক্স আছে সে বলছে সামটাইমস টু হট দ্য আইস অফ দ্য হেভেন শাইন্স। টু হট আই অফ দ্য হেভেন শাইন্স মানে আকাশ থেকে অনেক সময় প্রচণ্ড পরিমাণ তীব্র রোদ হয়, তো এটা একটা কষ্টকর বিষয়। সামটাইমস দ্য সান, হ্যাঁ, শাইন্স টু ব্রাইটলি অ্যান্ড বিকামস টু হট। অনেক সময় মানে পরিবেশটা প্রচণ্ড পরিমাণ গরম হয়ে যায়, যেমন নেওয়া যায় না, এত পরিমাণ গরম। অ্যান্ড ওফেন ইটস গোল্ড কমপ্লেক্সন ডিমড। তো অনেক সময় দেখা যায় যে তোমার হচ্ছে সোনালি একটা কালার, মানে রোদের কথা এখানে বলা হচ্ছে, এই রোদটা অনেক সময় হারায় যায়। কেন হারায় যায়? ওই যে মেঘের কারণে অনেক সময় মেঘ এসে সূর্যকে ঢেকে নেয় এবং সে কারণে ওই গোল্ডেন কমপ্লেক্সান
তোমার অ্যাপিয়ারেন্স, যে সোনালি যে একটা রোদের যে আভা, ওই আভাটা অনেক সময় হারায় যায়, ঠিক আছে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন। সে বলছে পৃথিবীর, এবং সে তারপর বলছে পৃথিবীর যতই সুন্দর জিনিস হোক, যতই সৌন্দর্য হোক, সেটা কোনো না কোনো দিন এটাকে ধ্বংস হতে হয়, কোনো না কোনো দিন এটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড। কেন নষ্ট হয়ে যাবে? কোনো একটা অ্যাক্সিডেন্টের ফলে। চেঞ্জ, চেঞ্জ মানে কোনো একটা ঘটনার কারণে, কোনো লাকের কারণে, কোনো অ্যাক্সিডেন্টের কারণে, হ্যাঁ, চেঞ্জ। অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, অথবা এই যে প্রকৃতির এটা নিয়ম যে তুমি আজকে সুন্দর আছো, হ্যাঁ, তুমি আজকে অনেক সুন্দর, কিন্তু আজ থেকে 10 বছর পর তোমার যে সুন্দর স্কিন, তোমার যে টান টান শরীরের দেহের যে ত্বক তোমার, ওইটা কিন্তু কুঁচকে যাবে, ঠিক আছে। তুমি যে তোমার চুলের এত অহংকার করছো, তুমি চুলের যে এত অহংকার করছো, আজ থেকে 10-15 বছর পর তোমার হচ্ছে এই যে আমার বেনজির যে আসে, সে একদম হচ্ছে টাকলু মাথা হয়ে যাবে। আবার মেয়ে যারা আছো, তোমাদের এত সুন্দর ঘন কালো চুল, দেখা যাবে কালো চুলটা সাদা হয়ে যাবে। এটা সময়ের কারণে, সময়ের কারণে এই জিনিসগুলো হবে, ঠিক আছে। বলো দেখি, এটা আমরা প্রথম 8 লাইন পড়লাম, 8 লাইনের মধ্যে কারো কি কোনো সমস্যা আছে কিনা বলো। ওকে, কেউ কোনো কিছু বলছে না, আমি ধরে নিচ্ছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, দেন এখন আমরা আসি পরবর্তী লাইনে। বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। এরপর সে তার ওই যে বিলাভেড যে আছে, তার বন্ধু যে আছে, তাকে বলছে কিন্তু তোমার যেই সামার, এখানে সামার বলতে সে তোমার এভারলাস্টিং যে বিউটি, তার যে গুড ক্যারেক্টারিস্টিক যেগুলো আছে, এগুলো সম্বন্ধে সে বলছে যে তোমার বিউটি, তোমার বিউটি কখনো হারায় যাবে না। ফেড মানে নষ্ট হয়ে যাওয়া, হারায় যাওয়া। সে বলছে যে তোমার বিউটি কখনো হারায় যাবে না। হাউএভার ইওর এভারলাস্টিং বিউটি ইটার্নাল সামার উইল নেভার ডিসঅ্যাপিয়ার। এটা কখনো ধ্বংস হবে না। নর লুজ পসেশন অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট। অথবা তোমার যে সৌন্দর্য আছে, হ্যাঁ, ফেয়ার মানে সৌন্দর্য, ইউ উইল নেভার লুজ ইওর বিউটি দ্যাট ইউ নাও পজেস। ওস্ট মানে হচ্ছে ওন করা, মানে তোমার বর্তমানে যে সৌন্দর্যটা আছে, এই সৌন্দর্য কখনোই নষ্ট হবে না। এই যে এখানে সে বলল যে প্রত্যেকটা জিনিস নষ্ট হবে, এভরি ফেয়ার অ্যান্ড ফেয়ার, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। সব সুন্দর জিনিসকে একটা না একটা সময়ে ধ্বংস হয়ে যেতে হবে, সেটা একদিন না একদিন হারায় যাবে, হয়তো বা কোনো কারণে, কোনো লাকের কারণে, কোনো অ্যাক্সিডেন্টের কারণে, অথবা নেচারের, এটা তোমার হচ্ছে নেচারের ক্যারেক্টারিস্টিক, যে সময় প্রকৃতি সব কিছুকে ধ্বংস করে দেবে। কিন্তু সে বলছে তোমার ইটার্নাল যেই সৌন্দর্য, হ্যাঁ, ইটার্নাল যে সামার আছে তোমার, এই সামারটা কখনোই ইয়ে হবে না, এটা কখনোই নষ্ট হবে না, ঠিক আছে। তো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, বলো দেখি কি মনে হচ্ছে যে তার সৌন্দর্য কেন নষ্ট হবে না? তোমাদেরকে এর আগেও তো কবিতা পড়াইছি, এর উপরে একটু ভিত্তি করে একটু আন্দাজে ঢিল মারো দেখি, আমাকে বলো তো যে কেন কবির মনে হচ্ছে তার বন্ধুর অথবা তার বিলাভেটের সৌন্দর্য কখনো নষ্ট হবে না, কখনো শেষ হবে না, কেন হবে না? কে বলতে পারবা? কারণ স্যার, এই যে এই কবিতার মাধ্যমে যে তার বন্ধুর সৌন্দর্যটা বর্ণনা করতেছে, এই কবিতার মাধ্যমে এটা মানে আহ চিরজীবী হয়ে থাকবে আর কি। এই তো গুড। মানে এই কবিতাটা দেখো কতদিন আগে লেখা হয়েছে, এই কবিতাটার মধ্যে হচ্ছে সে তার কবির যে বন্ধু আছে অথবা তার যে প্রেমিকা আছে, তার যে বিলাভেট আছে, বিলাভেটের সৌন্দর্যের বর্ণনা দেয় নাই? এটা কতদিন আগে দিছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা যখন এটা পড়ছি, যে তোমাদেরকে আমি পড়াচ্ছি, আমি পড়েছিলাম, আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে ছিলাম তখন এই কবিতাটা পড়েছিলাম। এখন আমার কাছ থেকে এখন পাস থ্রু হলো তোমাদের কাছে, তোমরা তোমাদের স্টুডেন্টদেরকে পড়াবা। তো কাজেই জেনারেশন বাই জেনারেশন এই কবিতার মধ্যে দিয়ে কিন্তু তার যেই বন্ধু আছে, তার যে বিলাভেট আছে, সে কিন্তু বেঁচে আছে। এজন্য বলা হচ্ছে যে তোমার সৌন্দর্য কখনো নষ্ট হবে না, তুমি কখনো মারা যাবে না, এই সৌন্দর্যটা থেকেই যাবে। দেখো, নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওস, তোমার যে সৌন্দর্যটা এটা কখনোই নষ্ট হবে না, কখনোই লুজ হবে না। নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ডারস্ট ইন হিজ শেড। সে বলছে মৃত্যু কখনোই তোমাকে তার গ্র্যাবের মধ্যে, তার যে হচ্ছে যে থাবা আছে অথবা তার যে শেড আছে, তার ছায়ার মধ্যে কখনো তোমাকে নিতে পারবে না। ডেথ শ্যাল নেভার বি অ্যাবল টু বোস্ট। বোস্ট শব্দের অর্থ হচ্ছে, ব্র্যাগ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু মানে অহংকার করে বলা। কখনো ডেথ
ওই তার অহংকারী যে থাবাটা আছে এই থাবা তোমার উপরে ফেলাতে পারবে না। হ্যাঁ, দ্যাট ইউ হ্যাভ বিকাম ইটস ভিকটিম। হ্যাঁ, সে বলছে ডেথ কখনো প্রাউডলি এই কথা বলতে পারবে না যে অমুককে আমি হচ্ছে তার জীবন আমি নিয়েছি, সেটা বলতে পারবে না সে। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোস্ট, এই যে ইটার্নাল লাইন, এই যে কবিতাটা, এই কবিতার মধ্যে তুমি বেঁচে থাকবা, তোমার কখনো মৃত্যু হবে না। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোস্ট ইউ উইল কন্টিনিউ টু লিভ ফর এভার থ্রু দিস ইটার্নাল লাইন্স অ্যাজ টাইম পাসে। সময়ের সাথে সাথে, আজ থেকে 400-500 বছর আগে কবিতাটা লেখা হয়েছে, তখনও তার বিলাভেট বেঁচে ছিল, আজকে পর্যন্ত তার বিলাভেট বেঁচে আছে, এবং আগামী আরও 500 বছর, 1000 বছর তার বিলাভেট বেঁচে থাকবে। কিসের মাধ্যমে বেঁচে থাকবে? এই কবিতার মধ্যে দিয়ে সে বেঁচে থাকবে। ওকে ওকে গ্রোস্ট সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, মানে যতদিন পর্যন্ত মানুষ নিঃশ্বাস নেবে, যতদিন পর্যন্ত মানুষ তাদের চোখ দিয়ে দেখতে পারবে। হ্যাঁ, সে বলছে অ্যাজ লং অ্যাজ পিপল আর অ্যালাইভ অ্যান্ড ক্যান সি উইথ দেয়ার আইস দিস পোয়েম উইল কন্টিনিউ টু এক্সিস্ট। যতদিন পর্যন্ত মানুষ পৃথিবীতে মানব সভ্যতা থাকবে, সে বলছে যতদিন পর্যন্ত পৃথিবীতে মানব সভ্যতা থাকবে ততদিন পর্যন্ত এই কবিতাটা থাকবে, এবং ততদিন পর্যন্ত তুমিও বেঁচে থাকবা। সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। সে বলছে এই কবিতা অ্যাজ লং অ্যাজ দিস পোয়েম লিভ, যতদিন পর্যন্ত এই মানব সমাজ থাকবে, মানব সমাজ এই কবিতা পড়বে, এবং যতদিন পর্যন্ত এই কবিতা থাকবে, ইট উইল কিপ ইয়োর বিউটি অ্যালাইভ ফর এভার, এবং তোমার যেই বিউটি, তোমার যে সৌন্দর্য, এটা চিরস্থায়ী থাকবে, এটা কখনোই নষ্ট হবে না। দি পোয়েম গিভস ইউ ইমমর্টালিটি, এবং এই কবিতা তোমাকে ইমমর্টালিটি দিচ্ছে। এই কবিতার মধ্যে দিয়ে তুমি জেনারেশন টু জেনারেশন তোমার বিউটিটা পাস থ্রু হবে, যে লিটারেচার লাভারদের মধ্যে। বলো দেখি, আমরা কি কবিতাটা বুঝতে পেরেছি? জি দাদা, বুঝতে পারছি। বুঝতে পারছি। হ্যাঁ, কবিতাটা সহজ এবং কবিতাটা খুব সুন্দর একটা কবিতা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যদি কবিতাটা বুঝে গিয়ে থাকি, তাহলে এখন আমরা এটার প্রশ্নগুলো আমরা একটু পড়ার চেষ্টা করি। দেখো, এখানে সে বলছে হোয়াট ইজ দ্য অথরস পজিশন অ্যান্ড অ্যাটিটিউড। এখানে অথর পজিশন কি, তোমাদেরকে যে নোট দিয়েছি ওটা থেকে আগে পজিশনের অংশটুকু আগে তুলে নিবা, তারপরে পজিশনে অ্যান্সার করবা। যে নোট ওটা সকালবেলা কিন্তু গ্রুপে দিয়ে দিয়েছে। হ্যাঁ, দেখো, দ্য অথরস পজিশন is subjective one. কেন সাবজেক্টিভ ওয়ান? বিকজ শেক্সপিয়ার এক্সপ্রেসেস হিজ ওন পার্সোনাল ফিলিংস, ওপিনিয়ন্স অ্যান্ড অ্যাডমিরেশন ফর হিজ বিলাভেড। তার প্রিয় যেই মানুষটা আছে, তার প্রিয়তমার ভালোবাসার, প্রিয়তমার যে সৌন্দর্য সম্বন্ধে তার নিজস্ব ফিলিং, নিজস্ব ওপিনিয়ন, নিজস্ব যে অ্যাডমিরেশন, এটা তিনি প্রকাশ করছেন। তাহলে আমরা কি জানি, যদি কোনো কবিতার মধ্যে কবিতার নিজস্ব দৃষ্টিভঙ্গিকে ব্যক্ত করেন, তখন সেটাকে কি বলা হয়? তার কোন ধরনের পজিশন হয়? সাবজেক্টিভ পজিশন হয়। ঠিক আছে, হি বিলিভস that his beloved is more beautiful, more gentle and more perfect than a summer's day. This is his personal judgment rather than an objective fact. Throughout the poem, he argues that natural beauty is temporary because season change, flower fades and time destroys everything. In contrast, he believes that the beauty of his beloved can become eternal through poetry. This reflects the strong faith in the immortal power of art. তাহলে কি বলছে সে বলছে যে এই সামারের সৌন্দর্যটা একদিন ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা শর্ট লিভিং একটা জিনিস, অথবা সামারের কিছু খারাপ দিকও আছে। এটার যখন কালবৈশাখী ঝড় হয়, তখন তোমার হচ্ছে যেই সদ্য প্রস্ফুটিত যে ফুলগুলো আছে, যে মুকুলগুলো আছে, এগুলো ভেঙে পড়ে। অথবা অনেক সময় সূর্য প্রচণ্ড পরিমাণে তীব্র রোদ দেয়, এটাতে আমাদের কষ্ট হয়। অথবা অনেক সময় দেখা যায় যে মেঘ এসে সূর্যের যেই রোদটা আছে, রোদের যে গোল্ডেন কালার, এটা হচ্ছে ডিম করে দেয়। হ্যাঁ, কিন্তু তোমার সৌন্দর্য কখনো ফেড হবে না। এখন আমি তোমার যে সৌন্দর্যের ব্যাখ্যাটা দিচ্ছি, এটা আজ থেকে আরো 1000 বছর পরেও তুমি এরকমই সুন্দর থাকবে এই পোয়েট্রির মধ্যে দিয়ে। হ্যাঁ, দ্য পোয়েটস অ্যাটিটিউড ইজ লাভিং, অ্যাডমায়ারিং, রেসপেক্টফুল, অপটিমিস্টিক অ্যান্ড কনফিডেন্ট। এখানে কবির অ্যাটিটিউড কেমন? এটা হচ্ছে লাভেবল। হ্যাঁ, অ্যাডমায়ারিং, সে অ্যাডমায়ার করছে তার বিলাভেডের সৌন্দর্যকে। সেখানে সে রেসপেক্ট করছে। অপটিমিস্টিক শব্দের অর্থ আশাবাদী। সে আশাবাদী, কারণ যতদিন পর্যন্ত মানব সভ্যতা থাকবে ততদিন পর্যন্ত এই কবিতা থাকবে, এবং যতদিন পর্যন্ত এই কবিতা থাকবে ততদিন পর্যন্ত তোমার সৌন্দর্য তোমার বর্তমান থাকবে। ঠিক আছে, তো এগুলা হচ্ছে এই কবিতার পজিশন অ্যান্ড অ্যাটিটিউড।
দেন এখানে দুইটা লাইন আছে, কি সে বলছে এখানে দুইটা লাইনকে আমাদেরকে এক্সপ্লেন করতে হবে। সে দুই লাইন কি, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। এটার মানে কি? এটার মানে আমরা কবিতাতে কিন্তু সুন্দরভাবে পড়ে ফেলেছি। দেখো, দিস ইজ দ্য ফাইনাল টু লাইন্স অর ক্লোজিং কাপলেট অফ সনেট 18. They contain the main message of the poem. Shakespeare confidently says that as long as human beings continue to live, যতদিন পর্যন্ত মানুষ বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত মানুষ নিঃশ্বাস নেবে, and see the world, এক কথায় মানব সভ্যতা যতদিন পর্যন্ত থাকবে, this poem will continue to be read, এই কবিতা মানুষ পড়বে। Here the word this refers to the sonnet itself. এখানে দিস বলতে কাকে বোঝানো হচ্ছে? দিস বলতে বোঝানো হচ্ছে এই সনেটটাকে। হ্যাঁ, এই সনেট মানুষ পড়বে। দ্য পয়েট বিলিভস দ্যাট হিজ পোয়েম উইল নেভার ডাই বিকজ পিপল ফ্রম জেনারেশন টু জেনারেশন উইল কন্টিনিউ রিডিং ইট। সে বলছে এই কবিতাটা কখনোই নষ্ট হবে না, কখনোই ধ্বংস হবে না, তার বিলাভেটের যে সৌন্দর্য এটা কখনোই নষ্ট হবে না, কারণ আমি, কবি বলছে যে আমি তোমার সৌন্দর্য এই কবিতার মধ্যে ঢুকাই দিয়েছি, এবং যতদিন পর্যন্ত মানব সভ্যতা থাকবে মানুষ এই কবিতাটা পড়বে এবং মানুষের মধ্যে দিয়ে তোমার সৌন্দর্য পাস থ্রু হবে। ঠিক আছে? Since the poem will survive, the beauty of poet's beloved will also remain alive forever in his lines. Although physical beauty fades with age and every human being must eventually die, poetry has an unique power to preserve beauty and memories for all time. তো মানুষ এটা, দিস ইজ দ্য রুল অফ নেচার, যে মানুষ মারা যাবে, সৌন্দর্য একটা জিনিস একদিন না একদিন ধ্বংস হবে, কিন্তু কবিতা কিন্তু কখনো ধ্বংস হবে না। তো এভাবে তোমার হচ্ছে কবিতার মধ্যে দিয়ে মানুষের সৌন্দর্যকে প্রিজার্ভ করে রাখা সম্ভব। ওকে, ইন দিস ওয়ে শেক্সপিয়ার বিলিভস দ্যাট হিজ বিলাভেড উইল স্কেপ দ্য ইফেক্ট অফ টাইম, ডেথ থ্রু লিটারেচার। তো এভাবে সে বলছে, এভাবে আমার বিলাভেড বেঁচে থাকবে। ওকে, দেন হাউ উড ইউ কম্পেয়ার সামার ইন বাংলাদেশ উইথ দ্য সামার ডিসক্রাইবড ইন দ্য পোয়েম? বাংলাদেশের সামারের সাথে এই কবিতার সামারকে তুমি কিভাবে ডিসক্রাইব করবা, কিভাবে তুমি কম্পেয়ার করবা? দেখো, এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? ওকে, দেখো, the summer described in sonnet 18 is generally pleasant, bright and beautiful. It is associated with sunshine, flowers and natural beauty. However, Shakespeare points out that even English summer is not perfect. হ্যাঁ, সে বলছে ইংলিশ সামারও কিন্তু পারফেক্ট নয়, কারণ সামটাইম রাফ উইন্ডস শেক দ্য ফ্লাওয়ার বার্ডস। সে সদ্য প্রস্ফুটিত যে ফুল অথবা মুকুল এটাকে নাড়া দেয়, এটা ঝরায় দেয়। সামটাইমস দ্য সান বিকামস টু হট অ্যান্ড অ্যাট আদার টাইমস ক্লাউড হাইড ইটস ব্রাইটনেস। অনেক সময় মেঘ এর যে ব্রাইটনেস এটাকে কি করে, ডিম করে দেয়, এটা নিষ্প্রভ করে দেয়। বাট মোস্ট ইম্পর্টেন্টলি সামার লাস্ট ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম বিফোর অ্যানাদার সিজন অ্যারাইভস। ওকে, দিস সামার, the summer in Bangladesh is also beautiful in some ways, but it is much hotter and more intense. তো এটা হচ্ছে এই কবিতার সামার এবং আমাদের দেশের সামারের মধ্যে একটা পার্থক্য, যে বাংলাদেশে কিন্তু গ্রীষ্মটা অত সুন্দরভাবে কিন্তু এনজয় করা যায় না। During this season, the temperature becomes very high and people often suffer from excessive heat and humidity. প্রচণ্ড পরিমাণ শুষ্কতা এবং প্রচণ্ড পরিমাণ গরম মানুষ ইয়ে করে। এখন তো মানুষ হিট স্ট্রোক করে মারাও যায় প্রচণ্ড গরমে। স্ট্রং স্ট্রমস লাইক কালবৈশাখী মে সাডেনলি ড্যামেজ ট্রিজ, ক্রপস অ্যান্ড হাউসেস, এগুলো নষ্ট হয়ে যায়। রিভার্স অ্যান্ড পন্ডস মে ড্রাই আপ বিকজ অফ দ্য এক্সট্রিম হিট। দেয়ারফর বাংলাদেশি সামার is often more uncomfortable than the summer described in Shakespeare's poems. ঠিক আছে? তো এইভাবে আমরা তুলনা করতে পারি। দেন হোয়াট ডু ইউ কাম টু নো অ্যাবাউট দ্য পোয়েটস ফ্রেন্ড ফ্রম দ্য পোয়েম? এখানে আমরা কবির যে ফ্রেন্ড আছে, কবির অথবা কবির যে বিলাভেট আছে তার সম্বন্ধে আমরা কি জানতে পারলাম? দেখো, ফ্রম সনেট 18 উই লার্ন দ্যাট দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ এ পারসন অফ এক্সট্রা অর্ডিনারি বিউটি অ্যান্ড জেন্টল নেচার। আমরা তো তাই জানতে পেরেছি, প্রচণ্ড পরিমাণ সুন্দর এবং সে একজন জেন্টল একজন নেচারের মানুষ। শেক্সপিয়ার সেজ দ্যাট দ্য ফ্রেন্ড ইজ মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দেন এ সামার ডে। সামার ডের চেয়েও সে বেশি লাভলি এবং তার চেয়েও বেশি টেম্পারেট। দিস মিনস দ্য ফ্রেন্ড ইজ নট অনলি ফিজিক্যালি বিউটিফুল বাট অলসো কাম, গ্রেসফুল অ্যান্ড ব্যালেন্সড ইন ক্যারেক্টার। Unlike summer, which sometimes becomes too hot or too windy, the friend's beauty remains perfect and pleasant.
কিন্তু এই যে সামার যে অনেক সময় প্রচণ্ড পরিমাণ গরম হয় অথবা ঝড় হয়, এই যে খারাপ দিকগুলো আছে, এক কথায় সামার পারফেক্ট নয়, কিন্তু দ্য ফ্রেন্ডস বিউটি রিমেইনস পারফেক্ট অ্যান্ড প্লিজেন্ট। এটা সবসময় পারফেক্ট এবং সবসময় প্লিজেন্ট। দ্য পোয়েট অলসো বিলিভস that his friend's beauty is different from the beauty of nature because it will never fade. এই নেচারের যে সৌন্দর্য, হ্যাঁ, তোমার হচ্ছে প্রকৃতির যে ফুলগুলো ফোটে, সকালবেলা উঠে তুমি দেখবা যে ফুলটা ফুটছে সেটা সন্ধ্যা হতে হতে শুকায় যাবে, অথবা সর্বোচ্চ 1 দিন 2 দিন থাকবে, তারপরে কিন্তু ওই ফুলটা শুকায় যাবে, ফুলটা কিন্তু ঝরে পড়বে। কিন্তু এখানে তার ফ্রেন্ডের যে সৌন্দর্য, এই সৌন্দর্য কিন্তু কখনো ফেড হবে না, কখনোই এটা নষ্ট হবে না। হোয়াইল ফ্লাওয়ার্স উইদার মানে নষ্ট হয়ে যাওয়া, সিজন চেঞ্জ অ্যান্ড অল ন্যাচারাল বিউটি ডিসঅ্যাপিয়ার্স ফ্রম টাইম, উইথ টাইম দ্য বিউটি অফ দ্য ফ্রেন্ড উইল রিমেইন অ্যালাইভ ফর এভার থ্রু দ্য পয়েটস ভার্সেস। ভার্স মানে এখানে কবিতা, হ্যাঁ, তার কবিতার মধ্যে দিয়ে পয়েটের যে কবিতাগুলো তিনি লিখেছেন তার বন্ধুর সৌন্দর্য নিয়ে, এটার মধ্যে দিয়ে তার বন্ধুর সৌন্দর্য অলওয়েজ থাকবে। যতদিন পর্যন্ত মানব সভ্যতা পৃথিবীতে আছে ততদিন পর্যন্ত তার বন্ধুর সৌন্দর্য থাকবে। শেক্সপিয়ার presents the friend as an ideal figure whose beauty can defeat both time and death, এবং তার তার বন্ধুর যেই সৌন্দর্য, এটা একটা আইডিয়াল ফিগার যেটা তোমার সময় এবং ডেথকে ছাপিয়ে চলে যাবে। সে কি বলছে যে মৃত্যু কখনো গর্ব ভরে বলতে পারবে না যে আমি ওর সৌন্দর্যকে হরণ করেছিলাম, আমি তার জীবন নিয়েছি, না, এটা হচ্ছে ফরএভার, এটা ইট উইল লাস্ট ফরএভার। ঠিক আছে, তো এটা দেখে নিবা। দেন গিভ দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম। এই কবিতার রাইম স্কিম কি? এই কবিতার রাইম স্কিম হচ্ছে এবি সিডি ইএফ জিজি, এবি সিডি ইএফ জিজি। এই কবিতাতে 3টা কোয়াট্রেন থাকবে এবং একটা ফাইনাল রাইমিং কাপলেট থাকবে। কে বলতে পারবা কোয়াট্রেন কি জিনিস আর কাপলেট কি জিনিস? পড়াইছিলাম তো। কোয়াট্রেন মানে কি? কোয়াট্রেন হলো 4 লাইনের ছন্দ, আর কাপলেট হলো 2 লাইনের। গুড গুড, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এই কবিতার মধ্যে 3টা কোয়াট্রেন থাকবে এবং 2টা কাপলেট থাকবে, এবং এই কবিতার রাইম স্কিমটা হচ্ছে এবি সিডি ইএফ জিজি। এবং এটাকে তোমার যদি কি বলে, এই কবিতাটা যদি আসে কখনো এরকম করে সুন্দর করে, যে প্রথম যে ওয়ার্ড, যেহেতু এটা কবিতা তো তোমার প্রশ্নেই দেওয়া থাকবে, সুন্দর করে এই লাস্টের এই ওয়ার্ড এটার রাইম স্কিম হলো এটা, লাস্টের এই ওয়ার্ড ওইটার রাইম স্কিম হলো ওটা, এভাবে সুন্দর করে লিখবা। হ্যাঁ, দ্য ফার্স্ট কোয়াট্রেন এবি ইন্ট্রোডিউসেস দ্য কম্প্যারিজন বিটুইন হার বিলাভেড অ্যান্ড দ্য সামার্স ডে। আচ্ছা, যাই হোক, এটা তাহলে পড়ে নিবা, আমি অন্যান্য প্রশ্ন পড়াবো এজন্য এটা ডেসক্রাইব করছি না, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখি পরবর্তী প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য সামারি অফ দ্য পোয়েম। এই কবিতাটা সামারি কি? দেখো আমরা একবার পড়ে নিই, এই সামারিটা পুরোটা পড়ব। সামারি হচ্ছে দ্য সনেট 18 ইজ one of William Shakespeare's most famous love poems. In this poem, the poet praises the beauty of his beloved and explains that it is far greater than the beauty of summer's day. বুঝতে পেরেছি আমরা। The poem begins with the poet asking whether he should compare his beloved to summer. সে বলছে যে তোমার সৌন্দর্য কি আমি সামারের সাথে তুলনা করতে পারি? He soon rejects his comparison because summer is not perfect. সে এ কথা সে বলছে যে আমি কি তোমার সাথে সামারকে তুলনা করতে পারি, কিন্তু পর মুহূর্তে সে আবার তার ইমাজিনেশন থেকে সে আবার ঘুরে চলে আসছে, সে বলছে না, আমি তোমার সাথে সামারকে তুলনা করব না, কারণ সামার তো পারফেক্ট নয়, সামারের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো এগুলো তো পারফেক্ট নয়, এগুলোর মধ্যে অনেক ল্যাকিংস আছে। হ্যাঁ, এটার হচ্ছে অনেক ঝড়ের সময় সুন্দর সুন্দর ফুলের যে ইয়েগুলো আছে ওগুলো তুমি ঝরায় ফেলো, অনেক সময় প্রচণ্ড পরিমাণ তোমার হচ্ছে গরম হয়, অথবা অনেক সময় এই সূর্যটা মেঘের পেছনে লুকায় পড়ে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে সামার তো বেশি দিন থাকে না, অল্প কিছু সময়ের জন্য থাকে তারপর চলে যায়। তাহলে আমি তো তোমার সাথে সামারের তো আমি কম্প্যারিজন করতে পারবো না। তারপর সে বলছে হাউএভার শেক্সপিয়ার বিলিভস দ্যাট দ্য বিউটি অফ হিজ বিলাভেড ইজ ডিফারেন্ট। সে বলছে যে তোমার সৌন্দর্য এদের চেয়ে অনেক বেশি ডিফারেন্ট, তোমার সৌন্দর্য এদের চেয়ে অনেক বেশি তোমার হচ্ছে এভারলাস্টিং। কেন? কারণ তোমার মধ্যে ইটার্নাল সামার, তোমার যে সৌন্দর্যটা আছে এটা কখনো ফেড হবে না, মৃত্যু কখনো তোমাকে নিজের ছায়াতলে নিয়ে যেতে পারবে না,
কারণ কারণ আমি যে এই কবিতার মধ্যে তোমার যে স্থান দিয়েছি, যতদিন পর্যন্ত পৃথিবীতে মানব সভ্যতা থাকবে ততদিন পর্যন্ত এই কবিতা থাকবে, এবং যতদিন পর্যন্ত এই কবিতা থাকবে, হ্যাঁ, এই কবিতার মধ্যে তোমার সৌন্দর্য থাকবে, এবং মানুষ এটাকে জেনারেশন বাই জেনারেশন, যেরকম আমি আমার স্যারেদের কাছে পেয়েছিলাম এই সৌন্দর্য, তার বন্ধুর সৌন্দর্যের বিষয়ে জানতে, আমার কাছ থেকে তোমরা জানতে পারলা, তোমরা আবার এরপর তোমার পরবর্তী তোমাদের যে স্টুডেন্ট যারা থাকবে, হ্যাঁ, এরা জানতে পারবে। তো কাজেই জেনারেশন বাই জেনারেশন এই এটিটা পাস থ্রু হতে থাকবে। ওকে, দেন এরপর আমরা আসি যে হচ্ছে রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম। এই কবিতার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে বলা হচ্ছে। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কী জিনিস। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, সামারি এবং ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের মধ্যে পার্থক্য আছে। সামারি হচ্ছে তুমি এই কবিতা সম্বন্ধে কি পড়লা তার একটা ছোটোখাটো বর্ণনা, ঠিক আছে, এটা হলো সামারি। আর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে ওই কবিতার একদম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা কিছু আছে সব কিছু এখানে তোমাকে বলতে হবে। এখানে এই যে এই উত্তরটা দিয়েছি, এই উত্তরটা পারফেক্ট নয়, ঠিক আছে। এখানে তোমাকে এই যতগুলা প্রশ্ন পড়লাম, এই কবিতার থিম থেকে শুরু করে, এই কবিতার টোন থেকে শুরু করে, এই ফিগার অফ স্পিচ থেকে শুরু করে, সামারি থেকে শুরু করে সব কিছু মিলায়ে তোমাকে এটার উত্তর লিখতে হবে। এই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের আমার কথাগুলো খুব সুন্দরভাবে বুঝে নাও। এটার মধ্যে তোমাকে এই কবিতার সামারি থেকে শুরু করে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন থেকে শুরু করে, ফিগার অফ স্পিচ থেকে শুরু করে সবগুলা মিলায় মিশায়ে তোমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, তার সাথে এই যেই একটা স্যাম্পল যে একটা প্রশ্ন যে উত্তর দিয়েছি এটা জাস্ট দেখে নিবা, ঠিক আছে। তাহলে এটা আমি আর তোমাদেরকে পড়ালাম না বলতে এটা তো পড়াই দিয়েছি, এর আগের যে প্রশ্নগুলো পড়ছি এটাকেই তোমাকে জাস্ট এটার মধ্যে আবার অ্যাড করে দিতে হবে, সবগুলো একবারে মিলায় মিশায়। ওকে, দেন হোয়াট আর দ্য ফিগার অফ স্পিচেস ইউজড ইন দিস পোয়েম। এখানে কোন কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। উইলিয়াম শেক্সপিয়ার ইউজেস সেভারাল ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ ইন সনেট 18 টু মেক দ্য পোয়েম বিউটিফুল, মিউজিক্যাল অ্যান্ড মিনিংফুল। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিগার ইজ সিমিলি। এখানে সে তুলনা করছে, এখানে সে কম্পেয়ার করছে তাকে সামার ডের সাথে। সো দিস ইজ সিমিলি হোয়ার দ্য বিলাভেড ইজ কম্পেয়ার টু সামার ডে। দিস কম্প্যারিজন ইন্ট্রোডিউসেস দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম। দেন দ্য শেক্সপিয়ার ইউজেস মেটাফোর। তিনি এখানে মেটাফোর ব্যবহার করছে। তিনি এখানে সূর্যের সাথে তুলনা করছেন কাকে? দ্য আই অফ হেভেনের সাথে। তো এটা একটু আরও বেশি উপযুক্ত অথবা শক্তিশালী একটা কম্প্যারিজন, সেজন্য এটাকে বলা হচ্ছে হলো মেটাফোর। While eternal summer represents the beloved everlasting beauty, the phrase eternal lines symbolizes the line of the poem that will preserve beauty forever. Okay, then আরেকটা জিনিস সেটা হচ্ছে তিনি এখানে ব্যবহার করেছেন পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন কি জিনিস? যখন কোনো নন হিউম্যানকে হিউম্যান কোয়ালিটি দেওয়া হবে। Summer is given human qualities in summer's lease as if it signs to temporary contact. হ্যাঁ, যেন এটা হচ্ছে কিছু সময় থাকবে এবং চলে তার সাথে মনে হয় একটা কন্ট্যাক্ট হয়েছে। সিমিলারলি ডেথ ইজ পার্সনিফাইড when Shakespeare writes not shall brag death, presenting death as proud person who boast about taking life. সে ডেথকে এখানে সে পার্সনিফাইড করছে, জানো ডেথ একজন মানুষ, সে গর্ব ভরে সে বলবে যে আমি কখনোই তোমার সৌন্দর্যকে, তোমার জীবন আমি নিতে পারবো না। তো এখানে দিস ইজ ওয়ান কাইন্ড অফ পার্সনিফিকেশন। দেন দ্য পোয়েম ইজ রিচ ইন ইমেজারি। এই পুরাটা কবিতা মিলে আমরা রিচ ইমেজারি আমরা দেখতে পাই। ক্রিয়েটিং এ ভিভিড পিকচার অফ সানশাইন, রাফ উইন্ড, ফ্লাওয়ার বার্ডস, ক্লাউডস অ্যান্ড চেঞ্জিং বিউটি অফ নেচার। তারপরে এখানে আমরা সিম্বলিজম দেখতে পাই। হোয়ার সামার সিম্বলাইজেস ইউথ অ্যান্ড বিউটি। এখানে সামার কাকে সিম্বলাইজ করছে? ইউথ এবং বিউটি। ডেথ সিম্বলাইজেস মর্টালিটি অ্যান্ড পোয়েট্রি সিম্বলাইজেস ইমর্টালিটি। ফাইনালি হাইপারবোল। এখানে আবার হাইপারবোল দেখা যাচ্ছে। appears when the poet claims that his beloved will live forever through the poem. হ্যাঁ, এখানে এক্সাজারেশন সে করছে, সে বলছে যে তার যে বন্ধু আছে সে পোয়েট্রির দ্বারা ইমমর্টালাইজ হয়ে গেল। হ্যাঁ, সে তোমার ফরএভার সে বেঁচে থাকবে, ঠিক আছে। সো এটা হচ্ছে এই কবিতার ফিগার অফ স্পিচ, অল দ্য ফিগার অফ স্পিচ। ওকে, সো আশা করছি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। এখন একটা মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। তোমরা যারা ক্লাস করে ফেলছো, আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের গ্রুপে এটার পিডিএফ দিয়ে দিচ্ছি, একবারে টোটাল পিডিএফই দিয়ে দিচ্ছি। এখন একদম পড়াশোনা শুরু করে দাও এবং 15-20 মিনিটের মধ্যে এটা আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। তোমাদের সাথে সামনের দিন আরেকটা কবিতা অথবা আগামীকাল সকালে
তোমাদের হচ্ছে রিভিশন ক্লাস নেব। দেখি অপটেক যে কবিতাগুলো আছে, আজকে তো তোমাদের 3টা মনে হয় নিয়েছি আর কি, কালকে চেষ্টা করব আরও 3-4টা কবিতা রিভিশন করে দেওয়ার। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হচ্ছে আগামীকাল সকালে।